আন্তর্জাতিক বাজারে তেলের ব্যারেল ছড়ালো $110। এশিয়ার পুঁজিবাজারে বড় ধাক্কা। রাজধানীর ফিলিং স্টেশনগুলোয় যানবাহনের সারি ধীর গতিতে হতাশা। 2 লিটার করে চলে না, পাঠাও যারা চালায় 2 লিটার তেল চলে না। 1 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি, ভোগান্তিতে হচ্ছে, অফিসের সমস্যা হচ্ছে। না, আমাদের এই মুহূর্তে তেলে কোনো সংকট নাই, আমাদের 75 মজুদ আছে। ইরানের অস্ত্রাগার ও তেলের স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলের অব্যাহত হামলা। তেহরানের ভারী ক্ষেপণাস্ত্রের আঘাতে তেল আবিবে ভূগর্ভস্থ বাংকার ধ্বংস। মধ্যপ্রাচ্য যুদ্ধে এখন পর্যন্ত নিহত হয়েছেন 4 বাংলাদেশি, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী। দেশে পৌঁছেছে আহমেদ আলীর মরদেহ। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে অপরাধীদের অভয়ারণ্য উচ্ছেদে বিশেষ অভিযান। এপিসি ট্যাং সাজোয়া যা নিয়ে অংশ নিয়েছে যৌথ বাহিনীর কয়েক হাজার সদস্য। আমাদের অপারেশন সফল। আমাদের এইখানে রাষ্ট্রের ভিতর রাষ্ট্র আমরা থাকতে দিব না, আমরা এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। ভিতরে তল্লাশি চালাচ্ছি, এর পর্যন্ত কিছু ধরেছি, আবার সম্মিলিত বলতে পারবো সব শেষে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ফেরানো হবে হাদি হত্যা মামলার আসামিদের। প্রথম ব্রিফিংয়ে নতুন আইজিপি। চাঁদাবাজ উগ্রপন্থীদের কঠোর হুঁশিয়ারি। ফরেন মিনিস্ট্রি থেকে তাদের সাথে যোগাযোগ হয়েছে, তারা এই ব্যাপারে কার্যক্রম গ্রহণ করছে। হয়তো অচিরেই ইনশাল্লাহ আমরা দেখতে পারবো তারা বাংলাদেশে আমরা আনতে সক্ষম হব। করাইল বস্তির রাশেদা শাহিনার জীবনের গল্পে নতুন অধ্যায় শুরু হচ্ছে আগামীকাল। দেশের মোট 14 স্থানে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দর্শক আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে, সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ইসরায়েল, ইরান ও যুক্তরাষ্ট্রের ত্রিমুখী সংঘাত কেবল ভূ রাজনীতিতে সীমাবদ্ধ নয়, বরং তা রূপ নিয়েছে এক ভয়াবহ জ্বালানি যুদ্ধে। পারস্য উপসাগরের সরু জলপথ হরমুজ প্রণালী অচল হয়ে পড়ায় বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $115 ছাড়িয়েছে। ধারণা করা হচ্ছে যুদ্ধের জেরে এবার তার $150 রেকর্ড স্পর্শ করবে। এই আঁচ সরাসরি এসে পড়ছে বিশ্ব অর্থনীতিতে। ইরাক, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের মতো বড় উৎপাদক দেশগুলো উৎপাদন কমিয়ে যাওয়ায় জ্বালানি সরবরাহের চেইনটি আরও দুর্বল হয়ে পড়েছে। 2020 সালে করোনা মহামারী শুরুর পর একদিনে এটি তেলের দামের সবচেয়ে বড় বৃদ্ধি। এর আগে গত সপ্তাহে দাম 28% বেড়েছিল। চলমান যুদ্ধ ও গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষাপটে জ্বালানি তেলের এই অস্থিরতা। এই জ্বালানি সংকটের বড় ধাক্কা লেগেছে এশিয়ার পুঁজিবাজারে। আতঙ্কে শেয়ার বিক্রি শুরু করেছেন বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা। রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে আজও তেল নিতে যানবাহনের চাপ রয়েছে। কোথাও কোথাও দেখা গেছে গাড়ির দীর্ঘ লাইন। সরকারের বেঁধে দেওয়া নিয়মেই দেয়া হচ্ছে তেল। নিয়ম অনুযায়ী মোটরসাইকেলের জন্য 2, প্রাইভেট কারের জন্য 10 এবং মাইক্রোবাস বা জিপের জন্য একদিনে 20 থেকে 25 লিটার করে জ্বালানি তেল বরাদ্দ রয়েছে। রাজধানীর বেশ কিছু পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বলছেন তেলের সংকট নেই, তবে অনেক গ্রাহকই তেল মজুত করছেন, এমন অভিযোগ পাম্প কর্তৃপক্ষের। তেল নেওয়া গাড়িগুলোর নম্বর তাই লিখে রাখা হচ্ছে। দ্রুত মধ্যপ্রাচ্য পরিস্থিতি স্বাভাবিক হবে এবং ভোগান্তিহীন ঈদ যাত্রার প্রত্যাশা সাধারণ মানুষের। 2 লিটার করে চলে না, পাঠাও যারা চালায় 2 লিটার তেল চলে না। 1 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি, ভোগান্তিতে হচ্ছে, অফিসের সমস্যা হচ্ছে, ওভারঅল মিলে সব মিলে সমস্যা হচ্ছে। সকাল 7:20 এসে দাঁড়িয়েছি, আর যেটা সরকার 2 লিটার দিচ্ছে এটা তো আসলে ভোগান্তি হচ্ছে না, আমাদের এই মুহূর্তে তেলে কোনো সংকট নাই, আমাদের 75 মজুদ আছে। আর সরকার যে নির্দেশনা দিচ্ছে প্রাইভেটকে 10 লিটার, মিনি জিপ 20 থেকে 7 সিটার যেগুলো, ওগুলো 25 সিটার আমরা ওইভাবে তেল দিচ্ছি। মানুষের একটু মজুদ বেশি করার কারণে অফিস থেকে সরকারিভাবে একটা প্রজ্ঞাপন জারি করছে যে আপনি এইভাবে আপনার তেল দিবেন, এটাই আর। তেলের সংকটের কথা শুনছিলাম। রাজধানীর ফিলিং স্টেশনের খবর জানবো। আমার সহকর্মী তানজিম শাফিন আসাদ গেট থেকে যুক্ত হচ্ছেন। শাফিন, ফিলিং স্টেশনের তেলের সরবরাহ কতটা নিয়ন্ত্রণ হচ্ছে? যানবাহন কি বেঁধে দেওয়া পরিমাণে জ্বালানি বিক্রি হচ্ছে কিনা এবং দীর্ঘ যানজট কি আছে সেখানে এখনো? দীর্ঘ সারি কয়েক কিলোমিটার পর্যন্ত বেশ কয়েকটি স্থানে আমরা আসাদ গেটে যেই পাম্পটিতে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এই ফিলিং স্টেশন থেকে শুরু করে মোটামুটি শেরেবাংলা নগর অর্থাৎ জিয়া উদ্যান
থেকে শুরু করে একেবারে বিজয় সরণি পর্যন্ত একটা দীর্ঘ সারি রয়েছে যানবাহনের, যেখানে ব্যক্তিগত গাড়ি পাশাপাশি মোটরসাইকেল ব্যবহারকারীরা এসেছেন। আর যেটি জানতে চাইছিলেন যে রেশনিং পদ্ধতিতে আজকে যানবাহনে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে, অর্থাৎ বাইকের জন্য 2 লিটার, ব্যক্তিগত গাড়ি বা প্রাইভেট কারের জন্য 10 লিটার এবং এসইউভি, জিপ বা বড় গাড়িগুলো রয়েছে 7 সিটারের, সেগুলোর জন্য 20 থেকে 25 লিটার তেল সরবরাহ করা হচ্ছে। কিছু ক্ষেত্রে অবস্থা বুঝে ব্যবস্থা, আমরা দেখেছি যে কয়েকটি পাম্পে যেখানে অকটেনের সরবরাহ কিছুটা কম রয়েছে সেখানে তারা কিছুটা কমিয়ে দিচ্ছেন। আবার অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে কয়েকটি স্টেশনে যেখানে যানবাহনের ভিড় একেবারে নেই বললেই চলে, যে ফিলিং স্টেশনগুলো গতকাল পর্যন্ত বন্ধ রাখতে হয়েছে, তবে পরবর্তীতে জ্বালানির সরবরাহ আসায় তারা সেটি সরবরাহ করতে পারছেন। তো সেখানে আমরা দেখেছি যে তারা কিছুটা হলেও অতিরিক্ত তেল বা অকটেন দিতে পারছেন, অর্থাৎ ডিজেল অকটেন দিতে পারছেন। আমরা একটু কয়েকজনের সাথে কথা বলি যারা অপেক্ষমান রয়েছেন এখানে ঘন্টার পর ঘন্টা। আপনি কতক্ষণ ধরে এখানে লাইনে দাঁড়িয়ে? আমি প্রায় 40 মিনিট ধরে দাঁড়িয়েছেন। এই যে 2 লিটার করে তেল বরাদ্দ পাচ্ছেন তা কি আপনার জন্য পর্যাপ্ত কিনা? পর্যাপ্ত না। আমি কিভাবে 2 লিটার কিভাবে চলবো সারাদিন? আমার এখান থেকে একটা মাতল পর্যন্ত যাইতে হয়, আপ ডাউন করতে হয় বিভিন্ন কাজে, আমার ফ্যাক্টরি কাজের কারণে। অর্থাৎ শুধু একমাত্র তেলের কারণে। যারা আসলে দূরবর্তী গন্তব্যে যাতায়াত করেন সবসময়, তাদের জন্যই কিন্তু তারাই ব্যক্তিগতভাবে মোটর বাইক বা যে ব্যক্তিগত গাড়ি, প্রাইভেট কার রয়েছে সেগুলো ব্যবহার করে থাকেন। আপনি কতক্ষণ ধরে এখানে? আমি তো 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা বিজয় সরণি সেই মাথার থেকে, বিজয় সরণি থেকে সে থেকে সিরিয়ালে আইছি। আপনি 2.5 ঘন্টা লাগছে। আপনার গাড়ির জন্য কয় লিটার তেল পাবেন জানেন? এরা তো জানি না। 20 লিটার তেল পাবেন, যেহেতু 7 জন সিটের গাড়ি। 20 লিটার তেল পাবেন। 20 লিটার তেলে আপনার কত কিলোমিটার যেতে পারেন? ধরেন আপনার যদি চলতি অবস্থা থাকে তাহলে মনে হয় আপনার 50 কিলো 60 কিলো যাইবো জ্যাম বুঝছে, আর যদি জ্যাম কম থাকে তাহলে আর একটু বেশি যাইবো এরকম। অর্থাৎ শুনছিলেন যে যারা মোটরসাইকেল ব্যবহারকারী রয়েছেন কিংবা যারা ব্যক্তিগত গাড়ি চালকরা রয়েছেন তারা যেটি জানাচ্ছিলেন যে প্রতিদিনই যেহেতু রেশনিং পদ্ধতিতে একটা যানবাহনের ধরন অনুযায়ী নির্ধারিত পরিমাপের বেশি তারা তেল পান না একটি স্টেশন থেকে, এবং এক একটি স্টেশনের জন্য তাদের দাঁড়িয়ে থাকতে হয় অন্তত 1 ঘন্টা থেকে কয়েক ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়। তাই বারবার যে তারা সেটি সুবিধাটি নেবেন সেটি কেউ হয়তো কিছু ক্ষেত্রে চেষ্টা করে থাকেন, তবে সকলে সেটি করতে পারেন না এবং দিনের একটা বড় সময় তাদের এখানে চলে যাচ্ছে। তবে তারপরেও তারা বলছেন যে সরকার যদি তেলের সরবরাহ ঠিক রাখতে পারে এবং সহসা এই সংকট কেটে যায়, সেটি জনগণের জন্য একটা সংকট এখন পর্যন্ত রয়েই গেছে। অনেক ধন্যবাদ শাফিন আপনাকে। ইরান ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে জ্বালানি সহযোগিতার বিষয়ে চীনের সঙ্গে বাংলাদেশের আলোচনা চলছে বলে জানিয়েছেন ঢাকা নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সকালে সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খুসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, নতুন সরকারের অগ্রাধিকারভুক্ত কয়েকটি প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে। এছাড়া নতুন সরকার গঠনের প্রথম 3 সপ্তাহেই চীনের 4টি কোম্পানি বাংলাদেশে প্রায় $100 মিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে, যা বাস্তবায়িত হলে প্রায় 10,000 মানুষের কর্মসংস্থান তৈরি হতে পারে বলেও জানান তিনি। We can work together how to overcome these challenges. আজ মূলত অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি চীন ও বাংলাদেশের নতুন সরকারের মধ্যে সহযোগিতা বাড়ানোকে গুরুত্ব দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে বর্তমানে অনেক দেশেই নানা ধরনের চ্যালেঞ্জের মুখে আছে, চীনও এর বাইরে নয়। আমরা শান্তি আলোচনা, যুদ্ধবিরতি এবং বহুপাক্ষিক সহযোগিতার পক্ষে। এই চ্যালেঞ্জগুলো কিভাবে একসঙ্গে মোকাবিলা করা যায় সে বিষয়ে আমরা একসঙ্গে কাজ করতে চাই। বাংলাদেশের পক্ষ থেকে যদি কোনো নির্দিষ্ট প্রস্তাব বা অনুরোধ আসে তাহলে তা নিয়ে আলোচনা করতে আমরা প্রস্তুত আছি। ইরান জুড়ে চলছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের তাণ্ডব। রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে চলছে মুহুর্মুহু হামলা। একের পর এক তেলের ডিপোতে চালানো হামলায় কালো ধোঁয়ায় ছেয়ে গেছে আকাশ, বাতাসও বিষাক্ত। আইআরজিসির একাধিক ঘাঁটি লক্ষ্য করে চলে রাতভর হামলা। এতে বাহিনীর এক জ্যেষ্ঠ কমান্ডার নিহতের দাবি করেছে তেল আবিব। এছাড়া হামলার টার্গেট হয়েছে অস্ত্র উৎপাদন কারখানা ও সংরক্ষণাগার। ক্রমে বিষাক্ত হয়ে উঠছে তেহরানের বাতাস। একের পর এক তেলের ডিপোতে বোমা বর্ষণ, পরিশোধন কেন্দ্র লক্ষ্য করেও চলছে টানা হামলা। ছড়িয়ে পড়ছে কালো ধোঁয়া ও বিষাক্ত গ্যাস। তেল আবিবের মিসাইল হামলার টার্গেট হয়েছে ইরানের অর্ধশতাধিক গোলাবারুদের সংরক্ষণাগার। রোববার রাজধানী ছাড়াও ইরানের কয়েকটি শহরে চালানো হয় ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা।
এর মধ্যে ছিল তাবরিজ, ইস্পাহান, বন্দর আব্বাস, আহভাজ এবং ইয়াজদের আশেপাশের অঞ্চল। বিস্ফোরণের জেরে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছে অনেক ভবন। রাতভর হামলায় টার্গেট করা হয়েছে ইরানের রেভলিউশনারি গার্ডের একাধিক ঘাঁটি। আক্রান্ত হয়েছে পুলিশের কার্যালয় এবং আধা সামরিক বাহিনীর কমান্ড সেন্টার। ইস্পাহানে আইআরজিসির সিনিয়র নেতা আলী হাশেমিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। অঞ্চলটিতে বিপ্লবী গার্ডের ডেপুটি কমান্ডার ছিলেন তিনি। নিহত আয়াতুল্লাহ আলী খামেনির আরও এক সহযোগীকেও হত্যা করা হয়েছে। এছাড়া ইরানের রকেট ইঞ্জিন উৎপাদন কারখানা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কয়েকটি লঞ্চিং সাইটেও বিমান হামলা চালানোর দাবি করেছে আইডিএফ। রেজবানা সায়মা, যমুনা নিউজ। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির নেতৃত্বে প্রথমবার ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালালো বিপ্লবী গার্ড বাহিনী। রাতভর ছোড়া মিসাইলের বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ইসরায়েলের মধ্যাঞ্চল। এর মধ্যে তেল আবিবে ধ্বংস হয়েছে একটি ভূগর্ভস্থ বাংকার। আহত 1.5 শতাধিক ইসরায়েলি। এদিকে বাহরাইন সহ প্রতিবেশী আরব দেশগুলোর মার্কিন ঘাঁটি লক্ষ্য করেও চলছে হামলা। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ছুটে চলেছে একের পর এক ইরানি মিসাইল। দেশটির নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা খামেনির নির্দেশে প্রথমবারের মতো ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালালো ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এসব মিসাইলের লক্ষ্য ছিল তেল আবিব সহ ইসরায়েলের মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকা। এসব স্থানে সফল আঘাত হানে ক্ষেপণাস্ত্র। এর মধ্যে তেল আবিবে থাকা ইসরায়েলি বাহিনীর ঘাঁটিতে আঘাত হানে কয়েকটি মিসাইল। তবে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে আবাসিক এলাকায়। এসব আবাসিক এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে রাখে আইডিএফ। ইরানি মিসাইলে ধ্বংস হয়েছে ভূগর্ভস্থ বাংকার। বলা হচ্ছে ইরানের হামলায় এটি এখন পর্যন্ত ইসরায়েলের সবচেয়ে বড় ক্ষয়ক্ষতি। যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত 13 ইসরায়েলি নিহতের খবর মিলেছে। 24 ঘন্টায় আহত 1.5 শতাধিক। হামলা চালানো হয় আরব আমিরাতের ভূখণ্ডেও। ইরানি ড্রোন ধ্বংসের ফুটেজ প্রকাশ করে আবুধাবি। এছাড়াও হামলা চালানো হয় কুয়েতের মার্কিন ঘাঁটিতেও। তবে আরব দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় হামলা হয়েছে বাহরাইনে। দেশটিতে ইরানের ড্রোন হামলায় আহত 32 জন। অন্যদিকে ইরানের কুর্দি অধ্যুষিত অঞ্চলে গোয়েন্দা রাডার ধ্বংসের দাবি করছে তেহরান। এদিকে সৌদি আরবের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় আরও 1 সেনার মৃত্যু হয়েছে। এ নিয়ে ইরানের হামলায় 7 মার্কিন সেনা নিহত হল। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। ইরানের হামলায় প্রাণ হারিয়েছে আরও 2 মার্কিন সেনা। এ নিয়ে চলমান যুদ্ধে নিহত মার্কিন সেনার সংখ্যা দাঁড়ালো 8 জনে। এখনও জানানো হয়নি তাদের নাম পরিচয়। তবে তাদের একজন গেল 1 মার্চ সৌদি আরবে চালানো ইরানের হামলায় গুরুতর আহত হন। প্রায় 1 সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর শনিবার রাতে প্রাণ হারান তিনি। রোববার এই তথ্য নিশ্চিত করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। এরপর আরেক সেনা নিহতের খবর প্রকাশ করে আল জাজিরা। এর আগে 1 মার্চ কুয়েতে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটিতে তেহরানের হামলায় নিহত হয় 6 মার্কিন সেনা। তাদের মরদেহ গ্রহণ করে আনুষ্ঠানিক শ্রদ্ধা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সকল আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয় তাদের মরদেহ। আজারবাইজানে হামলা চালায়নি ইরান, এমন দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সাথে ফোনে কথা বলেন তিনি। জানান দেশটিতে ড্রোন হামলার সাথে কোনো সম্পর্কই নেই তেহরানের। এই ঘটনার তদন্ত হওয়া উচিত বলেও মন্তব্য করেন ইরানি প্রেসিডেন্ট। হামলার পেছনে কারা কলকাঠি নাড়ছে সেটি উদ্ঘাটন হওয়া জরুরি। চলমান যৌথ অভিযানে খামেনি সহ অনেকের মৃত্যুর পর আজারবাইজানে ইরানের দূতাবাস পরিদর্শন করেছিলেন আলিয়েভ। সে কথা উল্লেখ করে তার প্রতি কৃতজ্ঞতা জানান পেজেশকিয়ান। এবার ইরানকে বেঈমান আখ্যা দিল কাতার। দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি এক বিবৃতিতে এই অভিযোগ করেন। তিনি বলেন, আরব দেশগুলোর ভূখণ্ডে হামলা চালিয়ে দোহার সাথে প্রতারণা করেছে তেহরান। হামলার পক্ষে সাফাই গাইতে ইরান বিভিন্ন মিথ্যাচারও করেছে বলে অভিযোগ করেন কাতারের প্রধানমন্ত্রী। প্রতিবেশীদের ওপর হামলার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন থানি। এর পাশাপাশি চলমান সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টার কোনো বিকল্প নেই বলেও জানান কাতারের প্রধানমন্ত্রী। ইরান ইসরায়েল যুদ্ধে দুবাইয়ে নিহত প্রবাসী বাংলাদেশি আহমেদ আলীর মরদেহ বাংলাদেশে এসে পৌঁছেছে। আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল 8:55 মরদেহ ঢাকায় আনা হয়। নিহতের স্বজনরা ছাড়াও উপস্থিত ছিলেন প্রবাস কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, নিহত আলী আহমেদের পরিবারের পাশে থাকবে সরকার। প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন তিনি। ইরান ইসরায়েল যুদ্ধে এ পর্যন্ত আহত 14 বাংলাদেশি সর্বোচ্চ চিকিৎসার
ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর। মধ্যপ্রাচ্যের ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলতে প্রবাসীদের অনুরোধ জানান তিনি। এয়ারপোর্টের সার্বিক কার্যক্রম শেষে অভ্যন্তরীণ বিমানযোগে মরদেহ নেওয়া হয় সিলেটের মৌলভীবাজারে। স্বজনরা জানান আহমেদ আলী দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে বসবাস করতেন। ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে গেল 28 ফেব্রুয়ারি তিনি নিহত হন। পরিবারের সদস্যরা জানায় গ্রামের বাড়িতেই পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে তাকে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের সাথে যোগাযোগ করেছেন। থানার ওসি সাহেব থেকে শুরু করে ইউএনএ সাহেব সবাই আমাদেরকে খোঁজখবর নিয়েছেন। বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের কাছে। আমাদের সরকারের পক্ষ থেকে আমরা যতটুক আমাদের নাগরিকদের পাশে থাকা যায় সেটা আমরা করার চেষ্টা করছি। পরিবারের লাশ যেন তাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি সেই বিষয়ে তাদের সাথে কথা হয়েছে। এ পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে প্রায় 14 জনের মতো আহত আছেন। তাদেরকে আমাদের সংশ্লিষ্ট দেশের দূতাবাসগুলো পূর্ণাঙ্গ সেবা দিয়ে যাচ্ছে। এদিকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে এখন পর্যন্ত 4 বাংলাদেশের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আহমেদ আলীর মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী ও নিহতের পরিবারের সদস্যরা। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বলেন, বাকি 3 জনের মরদেহ দ্রুতই দেশে নিয়ে আসার জন্য কাজ করছে সরকার। পাশাপাশি প্রবাসী আহতদের চিকিৎসা ও আটকে পড়াদের সকল ধরনের সহযোগিতা অব্যাহত আছে বলেও জানান তিনি। মধ্যপ্রাচ্যের বাহরাইন, সৌদি আরব, রিয়াদ, যেখানে ঘটনাগুলো ঘটতেছে, আমাদের কুয়েত, আরব আমিরাতে, আমাদের এই ঘটনার সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকটা ইউনিট একসঙ্গে কাজ করতেছে। আমরা এই পর্যন্ত যখনই আমরা শুনছি মৃত্যুবরণ হয়েছে তার সমস্ত প্রসেস করে আমরা লাশ আজকে আমরা এখানে নিয়ে আসছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবসার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। সকালে সচিবালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। জাকাত ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করতে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যান আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়ক আহমদুল্লাহ। এছাড়া সোমবার সকালে জনপ্রশাসন, শিক্ষা, অর্থ ও আইসিটি উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। পরে বেসামরিক বিমান ও পর্যটন বিষয়ক মন্ত্রীর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন আলোকচিত্রী শহীদুল আলম। সাক্ষাৎ শেষে আলোকচিত্রী শহীদুল আলম জানান, গাজার অবরোধ ভাঙতে আবারও ফ্লোটিলায় যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। ড্রিগ ট্রাস্টের উদ্যোগে বাংলাদেশের পতাকাবাহী একটি জাহাজ ফ্লোটিলায় যুক্ত হতে পারে বলেও জানান তিনি। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সহযোগিতা প্রত্যাশার কথা উল্লেখ করেন তিনি। এইবার আমরা আবার ফ্লোটিলায় যাচ্ছি এবং সেই যাওয়ার সাথে আমরা এবার ফ্লোটিলার জন্য একটা বাংলাদেশি জাহাজ নিয়ে যাচ্ছি। সেটার ব্যাপারে উনি নিজে আগ্রহী, এটাকে কিভাবে সাপোর্ট দেওয়া যায়, কিভাবে সহযোগিতা করা যায় এবং বাংলাদেশকে যাতে এখানে প্রতিনিধিত্ব করা যায় সেটা নিয়ে আলাপ করছি। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। অংশ নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কয়েক হাজার সদস্য। ভোরের আলো ফুটতেই শুরু হয় এই অভিযান। ড্রোন উড়িয়ে বেশ কিছু স্পটও নির্ধারণ করে যৌথ বাহিনী। পরে ভেতরে প্রবেশ করে সেনাবাহিনীর এপিসি ট্যাঙ্ক, পুলিশের জলকামান, সাজোয়া যান সহ ভারী অস্ত্র সজ্জিত একাধিক গাড়ি রয়েছে, ডগ স্কোয়াড আর অ্যাম্বুলেন্সও। র্যাব 7-এর অধিনায়ক জানান, জঙ্গল সলিমপুরকে অপরাধ সন্ত্রাসমুক্ত করতেই এই অভিযান। অংশ নিচ্ছে সেনাবাহিনী, র্যাব 11, র্যাব 15, র্যাব 7 এবং চট্টগ্রাম মেট্রো ও রেঞ্জের বিভিন্ন জেলার পুলিশ ও বিজিবি সদস্যরা। জঙ্গল সলিমপুরে মূলত পাহাড় কেটে প্লট বিক্রি আর চাঁদা আদায় ঘিরে রুকন ও ইয়াসিন বাহিনীর আধিপত্য। প্রায়ই ঘটে সংঘর্ষ। গত 19 জানুয়ারি ইয়াসিনকে গ্রেফতার করতে অভিযান চালায় র্যাব। এ সময় র্যাব সদস্যদের মারধর করে ইয়াসিন বাহিনী। 4 জনকে তুলে নিয়ে চালায় নির্মম নির্যাতন। এতে প্রাণ হারান এক র্যাব কর্মকর্তা। ভেতরে তল্লাশি চালাচ্ছি, এর পর্যন্ত কিছু ধরেছি, আবার সম্মিলিত বলতে পারবো সব শেষে। তবে আমাদের অপারেশন সফল। আমাদের এইখানে রাষ্ট্রের ভিতর রাষ্ট্র আমরা থাকতে দিব না। আমরা এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। আমরা এই ব্যাপারে এই জন্যই ঢুকেছি এবং ইনশাল্লাহ এটা আমাদের পুরোপুরি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে চলে আসবে।
আমরা একজন পুলিশ কর্মকর্তার কথা শুনছিলাম। আমরা অভিযানের ব্যাপারে আরো জানবো। আমরা সরাসরি যুক্ত হব আমার সহকর্মী জোবায়েত রিফাতের সঙ্গে কথা বলবো। রিফাত, অভিযানে এখন কোন পর্যায়ে রয়েছে এবং আটক বা অস্ত্র উদ্ধার সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন আমাদের। আপনি জানেন ভোর সকাল থেকেই মূলত সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযান শুরু হয়েছে এবং সেই অভিযানের সর্বশেষ যে তথ্যটি একটু আগে আমাদের সাথে চট্টগ্রাম জেলার যিনি ডিআইজি রয়েছেন আহসান হাবিব পলাশ, তিনি মূলত একটি অনানুষ্ঠানিক ব্রিফ করেছেন। সেই ব্রিফে তিনি যেটি দাবি করেছেন যে এখন পর্যন্ত 15 জনকে তারা গ্রেফতার করেছেন সকাল থেকে যে অভিযান পরিচালনা হচ্ছে সেই অভিযানে। এবং পাশাপাশি তিনি আরেকটি বিষয় ক্লিয়ার করেছেন যে তারা মূলত প্রাথমিকভাবে দুটি ক্যাম্প সেখানে স্থাপন করবেন, একটি পুলিশ এবং অন্যটি র্যাবের। এবং পাশাপাশি তিনি এও দাবি করেছিলেন যে সাংবাদিকদের তরফ থেকে প্রশ্ন করা হয়েছিল সীতাকুণ্ডের সলিমপুর কি এখন পর্যন্ত অর্থাৎ আজকের অভিযানের পর আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে থাকবে কিনা, এমন একটি প্রশ্ন রাখা হয়েছিল। এবং চট্টগ্রাম জেলার যিনি ডিআইজি তিনি স্পষ্টভাবেই পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা স্পষ্টভাবে জানিয়েছেন যে এরপর আসলে হাতছাড়া হওয়ার কোনো সুযোগ নেই। এখন পর্যন্ত হতাহতের কোনো ঘটনা নেই, কোনো গোলাগুলির ঘটনা আমরা দেখিনি, আমাদের কান পর্যন্ত পৌঁছায়নি বা আমরা শুনিও নি। একেবারে নির্বিঘ্নে যে অভিযান, সেই অভিযান মূলত সকাল থেকে পরিচালনা করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আপনি নিশ্চয়ই জেনে থাকবেন সকাল থেকে মূলত যমুনা টেলিভিশনের পর্দায় আমরা নানাভাবে দেখানোর চেষ্টা করছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিভাবে আসলে এই বিরাট জায়গাটি তাদের নিয়ন্ত্রণে নিচ্ছে এবং সন্ত্রাসীদের যে অভয়ারণ্য অর্থাৎ দেশের ভেতরে যে দেশ বলা হয় সেই জায়গাটি আসলে কতটা চৌকস একটি অভিযানের মাধ্যমে তারা আসলে নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছেন। এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমরা কথা বলে যেমনটি জানতে পেরেছি তারাও আসলে তেমনটি দাবি করেছেন যে এই সলিমপুর আসলে কোনোভাবেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা হাতছাড়া হতে দিবেন না। এবং আপনি জেনে থাকবেন 3000-এর মতো পুলিশ, র্যাব, বিজিবি এবং অন্যান্য বাহিনীর সদস্যরা এই অভিযানে অংশ নিয়েছেন। আপনি সেনাবাহিনীর সদস্যদেরও কিন্তু আমরা এখানে দেখেছি, তারাও স্বতঃস্ফূর্তভাবে এই অভিযানে অংশ নিয়েছে। এবং সর্বশেষ যে খবরাখবর, চট্টগ্রামের বিভাগীয় কমিশনারও কিন্তু অনানুষ্ঠানিকভাবে কথা বলেছেন সাংবাদিকদের সাথে। তিনি যেমনটি বলেছেন যে এই জায়গায় আসলে বিদ্যমান যে দুইটি গ্রুপ রয়েছে সেই দুইটি গ্রুপের কোনোটি আসলে মাথা ছাড়া দিয়ে ওঠার মতো তেমন কোনো সুযোগ শৃঙ্খলা বাহিনীর তরফ থেকে আসলে আর রাখা হবে না, সেই সুযোগও কিন্তু দেওয়া হবে না, সেটি মূলত ঊর্ধ্বতন কর্মকর্তারা দাবি করেছেন। আপনি জেনে থাকবেন ভোর সকাল থেকেই অর্থাৎ পরপরই কিন্তু চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুরে অভিযানে নেমে পড়ে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেই অভিযান করতে গিয়ে মূলত যে জায়গাটি, সেই জায়গাটিতে ঢুকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাময়িক কিছু বেগ পেয়েছেন, অর্থাৎ বেগগুলো এমন ছিল যে ব্রিজ হয়তো কোনো কোনো জায়গায় তুলে ফেলেছিল, অর্থাৎ যোগাযোগ ব্যবস্থায় একটি অন্য ধরনের পরিস্থিতি অর্থাৎ প্রতিকূল পরিস্থিতি তৈরি করার জন্য। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মূলত সেটি আসলে উপেক্ষা করে, অর্থাৎ সেই প্রতিকূলতা পার করে কিন্তু এখন পর্যন্ত নির্বিঘ্নে যে অভিযান, সেই অভিযান পরিচালনা করছে। এবং পুলিশের তরফ থেকে আমাদেরকে এটিও বলা হয়েছে আজকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান আসলে চলমান থাকবে। পরবর্তীতে নতুন কোনো আপডেট পেলে সেটি নিশ্চয়ই অবশ্যই সেই আপডেট আপনার কাছ থেকে জানবো রিফাত, অনেক ধন্যবাদ আপনাকে। শরীফ ওসমান হাদি হত্যা মামলার 2 আসামিকে ভারত থেকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে। প্রথম ব্রিফিংয়েই এই কথা বললেন নতুন আইজিপি আলী হোসেন ফকির। সকালে ডিএমপির কেন্দ্রীয় কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে ছিল সংবাদ সম্মেলন। এ সময় সন্ত্রাস, চাঁদাবাজ, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ মহাপরিচালক। কথা বলেন মাদক থানার সেবা, পুলিশের পোশাক এবং ঈদুল ফিতরের নিরাপত্তা সহ নানা ইস্যুতে। দায়িত্ব নেবার পর নতুন আইজিপির প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন, জানালেন ভবিষ্যৎ পরিকল্পনা। আনুষ্ঠানিক বক্তব্যের পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার আসামিদের ফেরত প্রসঙ্গ উঠলে তিনি জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। কূটনৈতিক চ্যানেলে ফরেন মিনিস্ট্রি থেকে তাদের সাথে যোগাযোগ হয়েছে, তারা এই ব্যাপারে কার্যক্রম গ্রহণ করছে। হয়তো অচিরেই ইনশাল্লাহ আমরা দেখতে পারবো তারা বাংলাদেশে আমরা আনতে সক্ষম হব। বলেন সন্ত্রাস, চাঁদাবাজদের বিরুদ্ধে তালিকা তৈরির কাজ শেষ, এবার আইন প্রয়োগের পালা। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বললেও তাদের রাজনৈতিক মদতদাতাদের বিরুদ্ধে ছিলেন কৌশলী। আপনি কি আপনার বাবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন? দেশের রাজনীতির মূল চালিকা শক্তি রাজনৈতিক দল, তারা পলিসি মেকার, তারা পার্লামেন্টে নীতি নির্ধারণ করে, দেশ কোথায় যাবে, পুলিশ কিভাবে চলবে, সমাজ কিভাবে চলবে, তারাই করে। তো তারা যদি ভুল করে তারা সংশোধনের দায়িত্ব তারা সবাই মিলে সমঝোতার মাধ্যমে টেবিলে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। তো তাদেরকে কন্ট্রোল করার দায়িত্ব তো আমাদের না। কিন্তু সে যদি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করে বা কোনো আইন ভঙ্গ করে সেক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।
রাজনৈতিক সরকারের সময় পুলিশের দলীয় কর্মীর ভূমিকা কতটা নিয়ন্ত্রণ করা যাবে এমন প্রশ্নে আইজিপি জানান, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। আমি ক্লিয়ার কাট মেসেজ আমার, বাংলাদেশ পুলিশের 2,15,000 সদস্য আছে একটা পরিবার, এর ভিতরে যদি দুষ্ট কেউ থাকে, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, সেটা বিদায় হবে। আর যারা সৎ, দক্ষ, যোগ্য তারাই বাংলাদেশ পুলিশের জন্য কাজ করবে। জানান, জনসভায় থানাগুলোতে ম্যাজিস্ট্রেসি পদ্ধতি চালুর চিন্তা চলছে। এছাড়া ঈদকে ঘিরে মহাসড়ক, শপিং কমপ্লেক্স সহ গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করার কথাও জানান আইজিপি। তবে যে কোনো সমস্যার সমাধানে পুলিশের উপর বাড়তি চাপ প্রয়োগ না করার আহ্বান জানান তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, মিডিয়ার চাপেই সাজানো হয়েছিল জজ মিয়া নাটক। যখন কোনো ঘটনা ঘটে আপনারা এসে এমনভাবে প্রশ্ন করা বা মনে হচ্ছে যে এখনই আপনি যে ঘটনা ঘটছে এটার বিচার শেষ করতে হবে, উদ্ঘাটন করতে হবে, তো আপনারা এমনভাবে প্রেশার করবেন না যেটা পুলিশের উপর একটা মেন্টাল প্রেশার তৈরি হয় এবং ওরা তড়িঘড়ি করে দেখা যায় যেটাই পায় একটা স্বীকারোক্তি দিয়ে আমাদের দেশে কিন্তু এটা একটা মিসগাইডিং মেসেজ যায়। তার প্রমাণ আপনারা দেখেছেন জজ মিয়া নাটক। এটা কিন্তু মিডিয়ার প্রেশারের কারণে কিন্তু আমি মনে করি এই জিনিসগুলো তৈরি হয়েছে। পুলিশের পোশাকের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে বলে জানান নতুন আইজিপি। এছাড়া জুলাই অভ্যুত্থানকে পুঁজি করে কাউকে বিশৃঙ্খলা করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ প্রধান। জুলাই বিপ্লব কারো ব্যক্তিগত সম্পত্তি না। এই জুলাই বিপ্লবকে নিয়ে যারা ফায়দা লুটতে চায় তাদেরও কিন্তু আমরা আইডেন্টিফাই করব। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। নিম্নবিত্ত পরিবারের সুরক্ষায় চালু হতে যাচ্ছে ফ্যামিলি কার্ড। পর্যায়ক্রমে দেশের সব পরিবারকে এই সুবিধার আওতায় আনার পরিকল্পনা সরকারের, যার মাধ্যমে প্রতি মাসে 2,500 টাকা বা সমমূল্যে নিত্যপণ্য সহায়তা দেওয়া হবে। পরিবারের মা বা নারী প্রধানের নামে ইস্যু হওয়া এই কার্ডে বাড়বে নারীর ক্ষমতায়ন। পাইলট প্রকল্পে 14 স্থানে প্রথম ধাপে কার্ড পাবে 40,000 পরিবার। আগামীকাল করাইল বস্তিতে এই ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মিনা বেগমের প্রায় 22 বছরের সংসার, সদস্য 5 জন, স্বামী দৃষ্টি প্রতিবন্ধী। বিয়ের পর একাই টানছেন সংসারের ভার। কাপড় সেলাই করে যতটুকু আয় তার বেশিরভাগই যায় বসত ঘর ও দোকান ভাড়ায়। আর্থিক টানা পড়েন নিত্যদিনের। এই দামের সাথে তো আমরা গরিবরা চলতে পারি না, অনেক জিনিসের দাম, এই এত কম টাকা রোজগার করে এত কিছু তো সম্ভব না। 30 বছরের মিনারার 4 সন্তান। রিকশা চালক স্বামীর যা আয় তাতে খাওয়া পড়াই দুষ্কর। করাইল বস্তির রাশেদা বেগম, শিরিন আক্তারের গল্প কম বেশি একই রকম। পড়াশোনা করাবার মতোই নাই, দিতে পড়ালেখা করাইতে পারতেছি না, নিজে তো কাজ করতে পারি না, পুনাই ছোট ছোট বাচ্চা নিয়ে। আমার বেকার, আমার স্বামী নাই, আমার ছেলে একটা বাড়ির থাকে আর একটা টাকা পয়সা চেনে না, আমি খুব অনেক বিপদ আছি। 10,000 টাকার ওষুধই লাগে, ঠিক মতো এই ওষুধগুলো আনতে পারেন? আর অনেক সময় একবার হাওয়াই। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড দেয়ার। সেই কর্মসূচির পরীক্ষামূলক যাত্রা শুরু হচ্ছে 10 মার্চ। করাইল বস্তিতে যার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিকভাবে 4 মাসের এই পাইলট প্রকল্প, যার আওতায় 14টি স্থানে 40,000 পরিবারকে কার্ড দিবে সরকার। এর মাধ্যমে প্রতি মাসে 2,500 টাকা অথবা সমমূল্যে নিত্যপণ্য সহায়তা দেয়া হবে। এই ঘোষণা প্রান্তিক হতদরিদ্র পরিবারগুলোয় খানিক আশার সঞ্চার করছে। অনেক ভালো লাগছে। এরপরে 2 পয়সা খাইমু, 2 পয়সা রাখমু জমাইয়া ভবিষ্যতে লেগা। স্বামীর একটু হেলেব, এই পাবো কষ্ট থেকে একটু দূর হবো, কোনোরকম উন্নতি করার জন্য চেষ্টা করবো, যাতে এই টাকাটা আমাদের আয়তা হয়। ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে। সিদ্ধান্ত গ্রহণ সহ সবকিছুতে পরিবারে নারীর ভূমিকা বৃদ্ধি পাবে, এমনটাই প্রত্যাশা সরকারের। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। আমরা প্রতিবেদনটি দেখলাম। কালকে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন। একটু খুলনার খবর জানতে চাই আমার সহকর্মী প্রবীর বিশ্বাসের কাছ থেকে। প্রবীর, প্রথম প্রশ্নটি যেটি, কার্ড যারা পাচ্ছেন তাদেরকে আসলে কিভাবে বাছাই করা হলো এবং এই কার্ড নিয়ে কেমন উৎসাহ মানুষদের মাঝে? আপনাকে বলে রাখি, আগামীকাল বাংলাদেশের যে 14টি জেলায় এই কার্ড বিতরণের শুরু হচ্ছে বিতরণ কার্যক্রম, তার ভিতর খুলনা জেলার একটি ওয়ার্ড রয়েছে। এটি খুলনা নগরীর 10 নম্বর ওয়ার্ড এবং বিতরণ করার ক্ষেত্রে যেভাবে এটি নির্বাচন করা হয়েছে খানা, সেটি হচ্ছে স্থানীয় প্রতিনিধি যারা রয়েছে, স্থানীয় পর্যায়ে গণ্যমান্য ব্যক্তি যারা রয়েছে, তাদেরকে সঙ্গে নিয়ে সমাজসেবা অধিদপ্তরের যে সমস্ত কর্মকর্তা কর্মী বাহিনী রয়েছে তারা এটি সম্পন্ন করেছে এবং প্রাথমিক পর্যায়ে আমরা জানতে পেরেছি 8,700 জনকে
প্রাথমিক তালিকায় নেওয়া হয়েছিল, পরে সেখান থেকে যাচাই বাছাই শেষে 4187টি খানাকে চূড়ান্ত করা হয়েছে, যে কার্যক্রম আগামীকাল খুলনাতে শুরু হবে। এবং এই কার্যক্রম শুরু করবেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, স্থানীয় যিনি প্রশাসক রয়েছেন সিটি কর্পোরেশনের নজরুল ইসলাম মঞ্জু এবং জেলা প্রশাসন। এই কার্যক্রম নিয়ে আমরা একজন নগরবাসীর সঙ্গে একটু কথা বলবো, যে আপনি জানেন যে ফ্যামিলি কার্ড বিতরণ আগামীকাল শুরু হচ্ছে, এটিকে আপনি কিভাবে দেখছেন এবং এই কার্যক্রমটা কিভাবে চলমান থাকা উচিত বলে আপনি মনে করেন? সরকার চমৎকার একটা উদ্যোগ নিয়েছে এবং আমি মনে করি এই উদ্যোগের কারণে প্রান্তিক জনগণ অনেক উপকৃত হবে এবং বিশেষ করে নারীরা অনেক উপকৃত হবে। তবে আমরা বিগত দিনে দেখেছি যে এই কার্যক্রমগুলোর মধ্যে বিতরণের সময় অনেক ঝামেলা হয়, স্বজনপ্রীতি হয়। আমি সরকারের কাছে দাবি করব যে এই বিষয়টা যেন একটু জোরদার খেয়াল রাখে, যাদের পাওয়ার উপযুক্ত কার্ডগুলো যেন সেই ধরনের জনগণই পায়, এটি আমি সরকারের কাছে দাবি করছি। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম একজনের কথা সোয়া, এবং যদি বলি যে সরকার মনে করেছে যে ব্যক্তি নয় পরিবারই হওয়া উচিত উন্নয়নের একক, সেরকম একটি চিন্তা ভাবনায়, এবং বিএনপি সরকারের নির্বাচনী ইস্তিহারে ছিল এটি। পরবর্তী সময় সরকার গঠন করার পরে এই কার্যক্রম দ্রুত সময়ের মধ্যে শুরু করছে। খুলনার মানুষ এটিকে সাধুবাদ জানিয়েছে। তবে আবারও যেটি উনি বলছিলেন একজন নাগরিক, যে বিতরণের ক্ষেত্রে স্বজনপ্রীতি, দুর্নীতি এগুলো যেন না হয়, প্রান্তিক পর্যায়ে যারা একদম দরিদ্র মানুষ তাদের দিয়ে যেন কার্যক্রম শুরু হয় এবং পরবর্তীতে পর্যায়ক্রমে অন্যান্য যারা পাবে সেইভাবে যেন এটি বিতরণ করা হয়, সেটি কিন্তু সকলে প্রত্যাশা করে। সোয়া, একদম ঠিক বলেছেন প্রবীর, আপনাকে অনেক ধন্যবাদ। গাজীপুরে এক প্রসূতি মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের বিরুদ্ধে অবহেলার অভিযোগে হাসপাতালে ভাঙচুর চালিয়েছে নিহতের স্বজনরা। সকালে শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় লাইফ কেয়ার হসপিটাল ভাঙচুর করা হয়। মারা যাওয়া প্রসূতির রুমা আক্তার স্বজনরা জানান, গতকাল দুপুরে লাইফ কেয়ার হাসপাতালে রুমাকে ভর্তি করা হয়। সিজারিয়ান অপারেশনে ছেলে সন্তান প্রসব করেন রুমা। এরপর থেকেই তাকে অপারেশন থিয়েটারে পর্যবেক্ষণে রাখে হাসপাতাল কর্তৃপক্ষ। দীর্ঘ সময়ে দেখা করতে না দেয় সন্দেহ হলে জোর করে অপারেশন থিয়েটারে ঢুকে পড়ে তার স্বজনরা। সেখানে গিয়ে রুমাকে মৃত অবস্থায় দেখতে পায়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পালিয়ে যায় চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ। স্বজনরা লাইফ কেয়ার হাসপাতালে গিয়ে ভাঙচুর চালায়। পুলিশ হাসপাতালটি সিলগালা করে দিয়েছে। মাদারীপুরে পূর্ব বিরোধকে কেন্দ্র করে টর্চ লাইট জ্বালিয়ে ফের সংঘর্ষে জড়িয়েছে দুই পক্ষ। এ সময় শতাধিক হাত বোমা বিস্ফোরণ হয়। রোববার রাত 9টা থেকে টানা 4 ঘণ্টা পৌরসভার নতুন মাদারীপুর এলাকায় এই সংঘর্ষ হয়। পুলিশ জানায়, উপজেলা শ্রমিক দলের একাংশের সভাপতি শাকিল মুন্সির হত্যাকাণ্ড নিয়ে তার ভাই হাসানের সাথে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে সাবেক কাউন্সিলর আক্তার হাওলাদারের। এর আগেও বেশ কয়েকবার সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। রোববার রাতে আবারও দেশীয় অস্ত্র নিয়ে সংঘাতে জড়ায় তারা। এতে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মুন্সিগঞ্জের শ্রীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ হয়েছেন 9 জন নারী, শিশুসহ অন্তত 15 জন। রোববার রাতে উপজেলার বাগড়া ইউনিয়নের রুদ্রপাড়ায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল হারুন মান্নান গ্রুপের সাথে মিজান গ্রুপের। এরই জেরে রাতে আবারও সংঘর্ষে জড়ায় দুই গ্রুপ। গোলাগুলির ঘটনায় আহত হন নারী, শিশুসহ অন্তত 15 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ অভিযান চালায় র্যাব ও পুলিশ। গ্রেফতার করা হয় মান্নান, হারুন ও মহসিনকে। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় 2টি অস্ত্র ও গুলি। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে 2 থেকে 3 জনের অবস্থা গুরুতর। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে কুমিল্লা 11 ও ময়মনসিংহ 2 আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার এই 2 আসনের বিএনপি প্রার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারপতি মোহাম্মদ জাকির হোসেনের নির্বাচনী ট্রাইব্যুনাল এই আদেশ দেন। শুনানিতে বিএনপির আইনজীবীরা বলেন, কুমিল্লা 11 আসনের ভোট কারচুপি করে নির্বাচিত হয়েছেন জামায়াতের প্রার্থী আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি অস্বাভাবিকভাবে ভোট পেয়েছেন, তোলা হয় এই অভিযোগ। তামাক নিয়ন্ত্রণে এখনও তেমন সাফল্য দেখানোর সুযোগ আসেনি, তবে এবার এই নিয়ে কাজ করছে সরকার। আর এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী
জহির উদ্দিন স্বপন। সকালে শিল্পকলা একাডেমিতে আয়োজিত তামাক নিয়ন্ত্রণ বিষয়ক এক গোল টেবিল আলোচনায় তিনি এই কথা বলেন। মন্ত্রী আরও বলেন, তামাক সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে গেলে তামাক নিয়ন্ত্রণ আইন এর বদলে নিষিদ্ধ শব্দটি যুক্ত করতে হবে, তবেই তামাক নিয়ন্ত্রণে চূড়ান্ত সাফল্য লাভ সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। তবে আইন প্রয়োগ করলেও জনসাধারণের সচেতনতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও জানান তিনি। এ সময় চাষিদের তামাক উৎপাদনে নিরুৎসাহিত করা এবং ধূমপান বন্ধে কঠোর আইন প্রয়োগের বিষয়ে জোর দেন দৈনিক যুগান্তরের সম্পাদক আব্দুল হাই শিকদার। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ সংশোধন অধ্যাদেশ 2025 নিয়ন্ত্রণের বদলে প্রকাশ্যে ব্যবহারে নিষেধ আমি এভাবে প্রস্তাব করবো। আমি জানি না আমার প্রস্তাব বা আমার চিন্তা কতটুকু গ্রহণীয় হবে। ধূমপানের ব্যাপারে নিষ্ঠুর পদক্ষেপ নিতে হবে। এখানে কোনো ভদ্রতা সভ্যতার কোনো সারাসারি নেই, নিষ্ঠুরতম পদক্ষেপ। এই নিষ্ঠুর পদক্ষেপ হয়তো প্রাথমিকভাবে কেউ ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু তাদেরকে যদি আমরা বিকল্প কর্মসংস্থান দিতে পারি তাহলে কেউই কোনো ক্ষতিগ্রস্ত হবে না। নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতাকে পেয়ে উল্লাসে মাতোয়ারা ইরানিরা। উল্লাস আনন্দ মিছিলের মধ্য দিয়ে খামেনি পুত্রকে স্বাগত জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্রের অনুসারীরা। মুজতাবা খামেনির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়ার পরপরই রাজধানী তেহরান সহ বিভিন্ন স্থানে খুশিতে রাস্তায় নামেন হাজার হাজার মানুষ। তবে বেশ কিছু স্থানে খামেনি বিরোধী বিক্ষোভও হয়েছে। আয়াতুল্লাহ সৈয়দ মুজতাবা হুসাইনি খামেনি। রাষ্ট্র টেলিভিশনে আনুষ্ঠানিক ঘোষণা হচ্ছে ইরানের নতুন সর্বোচ্চ নেতার নাম। ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলার শঙ্কা উপেক্ষা করে পথে নেমে আসে লাখো লাখো মানুষ, মেতে ওঠেন উল্লাসে। এক সপ্তাহের দীর্ঘ প্রতীক্ষার পর সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হয় মুজতাবা খামেনির। ইরানের পতাকা আর খামেনির ছবি হাতে চলছে আনন্দ মিছিল। নতুন নেতৃত্বের হাত ধরে শত্রুর বিরুদ্ধে লড়াইয়ে আরও এগিয়ে যাবে ইরান, এমনটাই আশা দেশটির সাধারণ মানুষের। পুরো এক সপ্তাহ অপেক্ষার পর আমরা খুবই আনন্দিত যে এখন নেতা নির্বাচিত হয়েছেন। এখন আমরা নিশ্চিত যে তার নেতৃত্বে ইরান এগিয়ে যাবে। তিনি সর্বোচ্চ নেতা নির্বাচিত হয় আমি খুব খুশি। আমি বিশ্বাস করি তিনি শিয়া জাতির নেতৃত্ব দেওয়ার জন্য সবচেয়ে যোগ্য। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর সর্বোচ্চ নেতার পদে মুজতাবা খামেনি ছিলেন দেশটির মানুষের পছন্দের তালিকায় শুরুর দিকে। আনুষ্ঠানিক ঘোষণার আগেই তাই আলোচনার শীর্ষে ছিল খামেনি পুত্রের নাম। এটি ছিল এক গভীর আনন্দ। আমরা সত্যি বুঝতে পারছিলাম না যে আমাদের নেতার মৃত্যুতে শোক করব নাকি নতুন নেতা নির্বাচনের আনন্দ করব। সে অনেকটা তার বাবার মতো। সম্ভাব্য সকল প্রার্থীর মধ্যে তিনিই ছিলেন সবচেয়ে যোগ্য। তবে ভিন্ন চিত্র দেখা যায়। নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণার পর বিক্ষোভ করে সরকার বিরোধীরা। মুজতাবার মৃত্যু কামনা করে স্লোগানও দেওয়া হয়। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। আমির খুরশো মাহমুদ চৌধুরী কথা বলছেন ফ্যামিলি কার্ডের বিষয়ে। আমরা একটু যুক্ত হব, তার বক্তব্য শুনব। সেই পরিবারের গৃহ নারী প্রধান যিনি পরিবার পরিচালনা করেন, এবং এই প্রধানকে ক্ষমতায়ন, অর্থনৈতিক এবং তার একটা পরিবার এবং সমাজের মধ্যে একটা সম্মানের জায়গায় নিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এই প্রজেক্টটা করা হয়েছে। এই প্রজেক্টটি কিন্তু বাংলাদেশের বাজেটের একটি বড় অংশ কিন্তু, এবং বাজেট প্রকল্প চিন্তা করার সময় আমরা এই বাজেট কিভাবে মোকাবেলা করব সেটাও কিন্তু অনেক, এটার উপর প্রচুর কাজ হয়েছে। এবং যেহেতু আমি বলেছি যে জনাব মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব পৌঁছাতে সবচেয়ে পিছিয়ে পড়া মানুষ, যাদের ক্ষমতায়নে যারা পিছিয়ে পড়া আছে তাদের জন্য এই নারী প্রধানের কাছে ফ্যামিলি কার্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং এই সিদ্ধান্তটি শুধু যে একটা বড় সাহসী সিদ্ধান্তটা নয়, এই প্রজেক্টটাকে আমরা স্বচ্ছতার সাথে কিভাবে বাস্তবায়ন করব সেটাও আমরা বিবেচনায় নিয়েছি। এই যে সিলেকশন প্রসেস, এই প্রথমে যে আমরা পাইলট প্রজেক্টে যাচ্ছি, এটার মাধ্যমে আমরা একটা স্বচ্ছ সিলেকশন একটা সক্ষম হয়েছি। এবং
আপনারা দেখবেন এখানে কিন্তু রাজনীতিকরণের কোনো কিছু করাই হয়নি, এখানে রাজনীতি আনাই হয় না, দলীয়করণের কিছুই করা হয় না। আমির খসরু মাহমুদ চৌধুরী বক্তব্য রাখছিলেন ফ্যামিলি কার্ডের বিষয়ে, সেটাই শুনছিলাম। এবারে আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। দর্শক, এই ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।